অ্যান্থনিও। এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছো? তার চোখে ঘৃণা, মুখে বিদ্রুপ। না, মমির সঙ্গে সবকিছু তোমাকে নষ্ট করতে হবে যেন ভবিষ্যতে আর এসব জঘন্য কাজ না করতে পারো। অ্যান্থনিও গাছের ছালের মতো শুকনো পাতাগুলো নিয়ে আগুনে ফেলল। শহরের এক প্রান্তে বিশ্ববিদ্যালয় এরিয়া। এখানে পুরাতন সব হোস্টেল বাড়ির অবস্থান। দূর থেকে পড়তে আসা ছাত্ররা এখানে স্বল্প ভাড়ায় থাকার সুযোগ পায়। পুরাতন জরাজীর্ণ বাড়ি হলেও দূরের ছাত্রদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগই বলা যায়। ইউনিভার্সিটির একদম কাছেই একটি ছোট নদী, আর নদীর কাছাকাছি বহু প্রাচীন জীর্ণ শীর্ণ প্রায় ভেঙে পড়া মিনার ঘরটা দীর্ঘ বয়সের ভার নিয়ে দাঁড়িয়ে আছে। তার জানালাগুলো প্রায় ভাঙা, বিরাট দরজা দুটো হেলে পড়েছে। ঘন পুরো আইভিলতা আচ্ছন্ন করে রেখেছে মিনারটাকে। বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র ওখানে থাকে। একান্তে পড়াশোনার জন্য জায়গাটা বেশ ভালো। সবচেয়ে উপরতলায় থাকে স্মিথ, মাঝের তলায় অ্যান্থনিও, তার নিচে উইলিয়াম, একেবারে নিচে থাকে চাকর টমাস। বুড়ো লোকটা বাড়ির দেখাশোনা করে আর ওপরতলা ছাত্রদের জন্য রান্নাবান্না ও অন্যান্য কাজকর্ম করে। রাত প্রায় 10টা। 4 তলায় নিজের ঘরে ইজি চেয়ারে শুয়ে সুন্দর স্বাস্থ্যবান স্মিথ, সামনে একইভাবে পুরনো বন্ধু অ্যালেক্স। নদীতে নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে। কথা বলতে বলতে হঠাৎই অ্যালেক্স বলে ওঠে, মিনারের অন্য দুজনের সঙ্গে তোমার বেশি মেলামেশা না করাই ভালো। কেননা উইলিয়াম বেশ ভালো হলেও অ্যান্থনিও কেমন যেন সুবিধার নয়। হঠাৎ এমন কথা? কিন্তু কেন? অ্যান্থনিওকে কেন আমি পছন্দ করি না ঠিক বলতে পারবো না। ও চোর বা গুন্ডা বদমাশও নয়, কিন্তু ও কেমন যেন অদ্ভুত ধরনের। অন্য ছেলেদের সঙ্গে কোনো মিল নেই। অ্যান্থনিওর চোখ দুটোতে ভীষণ ধূর্তামি আর শয়তানি মাখানো। সবাই বলে ও মন্ত্রতন্ত্র জানে। অবশ্য গুণও আছে ওর। ফার্সি, আরবি, হিব্রু ইত্যাদি প্রাচ্য দেশের ভাষা ও খুব ভালো জানে। ও কি জাদু টাদু কিছু করে কখনো কারো ক্ষতি করেছে? তা যদি না করে থাকে তাহলে ওকে খারাপ বলার কোনো মানে হয় না। আসলে ওকে আমি ঠিক সহ্য করতে পারি না, বিশেষ করে উইলিয়ামের বোন ম্যারির সঙ্গে ও যখন বেড়াতে যায়। উইলিয়ামদের আমি অনেক দিন ধরে চিনি, ম্যারিও আমার দীর্ঘকালের পরিচিত। ম্যারি সহজ সরল সুন্দরী মেয়ে। ওর পাশে অ্যান্থনিওকে দেখলে মনে হয় যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলা ব্যাঙ লাফাতে লাফাতে চলেছে। ওহো, তাহলে এই ব্যাপার বন্ধু। ম্যারির পাশে থাকে বলেই ওকে তোমার সহ্য হয় না, তাই বলো? হা 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 হা। আরে না না, যা ভাবছো একেবারেই তেমনটা নয়। অ্যান্থনিও সকলের সঙ্গে ঝগড়া করে, সকলের ওপর জোর ফলায়, আবার শাসায়, হুমকিও দেয়। সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু স্যামকে শাসিয়েছে। ও সত্যিই কেমন যেন অদ্ভুত, ভয়ঙ্কর। রাত বাড়তে থাকে। স্মিথকে সাবধান করে দিয়ে অ্যালেক্স চলে যায়। স্মিথ ডাক্তারির ছাত্র। অ্যালেক্স চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে। হঠাৎ নিচ থেকে একটা তীক্ষ্ণ অথচ অস্পষ্ট শব্দ সে শোনে। কার যেন দীর্ঘশ্বাস, কার আর্তনাদ। মনে হয় অ্যান্থনিওর ঘর থেকে শব্দটা আসছে। স্মিথের হঠাৎ মনে পড়ল অ্যান্থনিওর সম্বন্ধে তার বন্ধু অ্যালেক্সের মতামত। সে মনে মনে ভাবে, আচ্ছা, অ্যালেক্সা তো বিরূপ কেন? অ্যান্থনিও তো প্রতিবেশী বন্ধু হিসেবে খারাপ নয়। ওর ঘরে অনেক রাত অবধি আলো জ্বলে, মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে। তবে অ্যালেক্সও তো কারণ আমি মিথ্যে নিন্দা করার মতো নয়, এবং সে বেশ স্পষ্টভাষী। উফ, কনফিউজড হয়ে যাচ্ছি। ভাবতে ভাবতেই আবার পড়ায় মন দিল স্মিথ। হঠাৎ অন্ধকার রাত্রির বুক ভেদ করে একটা তীব্র ভয়াবহ আর্তনাদ শোনা গেল। রক্ত যেন জমাট বেঁধে যায়।
আতঙ্কিত স্মিথ শিউরে উঠল। সে স্তব্ধ, বিমূঢ়, বুঝতে পারছে না কি করবে। হঠাৎ সবেগে তার ঘরে ঢুকলো উইলিয়াম। হাঁপাতে হাঁপাতে বলল, স্মিথ, এক্ষুনি চলো, অ্যান্থনিও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অতি দ্রুত সিঁড়ি বেয়ে নামলো তারা। অ্যান্থনিওর ঘরে ঢুকে স্মিথ দারুণ চমকে উঠল। অ্যান্থনিওর ঘরটা প্রায় একটা মিউজিয়াম। ঘরের চারদিকের দেয়ালে প্রাচ্য ও মিশর দেশের প্রাচীন অদ্ভুত বিচিত্র সব নিদর্শন। বিভিন্ন ভাঙাচোরা মূর্তি, রাজাদের কারুকার্য করা প্রচ্ছন্ন পোশাক, অস্ত্রশস্ত্র, বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা, হোরাম, আইসিস ও ঝিরিস প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি। ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ বিশাল একটা কুমির। ঘরের মাঝখানের টেবিলে ছড়ানো টুকরো কাগজ, অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা, আর প্যাপারিস গাছের পাতার একটা পুঁথি। সামনে দেয়ালের দিকে তাকিয়ে চমকে উঠল স্মিথ। মমির ঠিক মুখোমুখি চেয়ারে অ্যান্থনিও শুয়ে, ভয়ে তার চোখ ঠেলে বেরিয়ে আসছে। স্মিথ পরীক্ষা করে দেখলো অ্যান্থনিওকে, তারপর দুজনে ধরাধরি করে ওকে সোফায় শুইয়ে দিল। ওর কি হয়েছিল, কিছু কি জানো? না, আমি ঠিক জানি না। ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। সঙ্গে সঙ্গে আমি ওপরে গিয়ে তোমাকে ডেকে আনি। মনে হচ্ছে মমিটা দেখে ও এরকম ভয় পেয়ে গেছে। আরেকবার ঠিক এরকম ভয় পেয়েছিল, আর সেবার মমিটাও ছিল ঠিক ওই রকম সামনে। আসলে অ্যান্থনিও একটু অদ্ভুত ধরনের ছেলে। প্রাচীন জিনিসপত্রে ওর আগ্রহ খুব বেশি। প্রাচীন পুঁথিপত্রের ভাষাও ওর জানা। এ বিষয়ে ওর খুব অভিজ্ঞ। আস্তে আস্তে ফিরে আসে অ্যান্থনিওর জ্ঞান। ক্রমে ও চোখ মেলে তাকায়। হঠাৎ মমিটা দেখেই ও চমকে উঠল। তাড়াতাড়ি প্যাপিরাস পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে দিল। তারপর এদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল উইলিয়ামকে, তোমরা হঠাৎ এখানে কেন? তোমার চিৎকার শুনেই ছুটে এসেছি। এরকম গভীর রাতে তোমার এইসব মমি টমি নিয়ে খেলা বন্ধ করা উচিত। না না, কিছু হয়নি, হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে যায়। অ্যান্থনিও উঠে সেই গাছের ছালের মতো একটি পাতা নিয়ে আলোর চিমনির উপর ধরে। পাতাটা পুড়ে যায়, ধোঁয়ায় ভরে যায় ঘর। অবশেষে একটি অপরূপ সুমিষ্টি সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায়। এরা দুজন বিস্মিত, বিহ্বল। বাহ, কি মিষ্টি সুবাস! ওদের অবস্থা দেখে অ্যান্থনিও যেন বেশ মজা পেয়েছে। মমিটার দিকে তাকিয়ে বলল, ওটা 4000 বছর আগের এক সম্রাটের মমি। স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখলো মমিটাকে। মমিটার চোখ এখন গর্ত, কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে। একটা আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে। ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো, মাথার খুলিতে কালো চুল, ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত। দৈত্যাকৃতি মমিটাকে দেখলে ভীষণ ভয় করে। মনে হয় যেন এক্ষুনি কার উপর লাফিয়ে পড়বে। স্মিথ ফিরে আসে নিজের ঘরে। দিন কাটছে। স্মিথ অ্যান্থনিওর মধ্যে কোনো নিষ্ঠুরতা বা বর্বরতা দেখে না, যে কথা তার বন্ধু অ্যালেক্স বলেছিল। বরং অ্যান্থনিওর মাথায় ঘুরত নতুন কিছু আবিষ্কারের বিষয়। পৃথিবীর অনন্ত রহস্য যেন সে জানতে চাইছে। সে বিশেষ করে ভাবত, মানুষ যদি আত্মার উপর অধিকার স্থাপন করতে পারত। অ্যান্থনিওর আরেকটা অভ্যাস ছিল, নিজের মনে বকবক করা। অনেক সময় গভীর রাত্রে নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে ফিসফিসানি বা চাপা গলার স্বর স্মিথ শুনতে পেত। কিন্তু কিছু জিজ্ঞেস করলে অ্যান্থনিও বিরক্ত হতো। নিচতলার চাকর টমাসও বলেছিল যে অ্যান্থনিও কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন। সে আপন মনে কথা বলে, ধমকায়। শুধু তাই নয়, মনে হচ্ছে অ্যান্থনিও ঘরে তালা চাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করে। স্মিথ বিস্মিত হয়, তবু টমাসের কথা গুরুত্ব দেয় না। বুড়ো মানুষ, কি শুনতে কি শুনেছে কে জানে। একদিন একটা ঘটনা ঘটলো, সেটা বেশ অস্বস্তিকর। বেশ রাতে অ্যান্থনিও স্মিথের ঘরে এসেছে।
হঠাৎ তাদের মনে হলো অ্যান্তোনিওর ঘরের দরজা কে যেন খুলল। সিঁড়িতে শোনা গেল কার পায়ের শব্দ, কিন্তু সব দরজা তো বন্ধ আছে। তাছাড়া এত রাতে কেই বা আসবে? কিন্তু অস্বাভাবিকভাবে ঘর থেকে ছুটে বেরোলো অ্যান্তোনিও। অর্ধেক সিঁড়ি গিয়ে কাকে যেন ধমকালো, তারপর ঘরে গিয়ে দরজায় তালা দিল। স্মিথের ঘরে ফিরে এসে বলল যে তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল। অ্যান্তোনিওকে কেমন যেন শুকনো ফ্যাকাশে দেখাচ্ছে। স্মিথ অবাক হয়, অ্যান্তোনিওর কুকুর আছে সে তো কোনোদিনও দেখেনি। তবে পায়ের শব্দটা কার হতে পারে? কার? একে একে সবার নজরে পড়তে থাকে অ্যান্তোনিওর বদলে যাওয়া। চোখ এড়ায় না ম্যারিরও। একদিন নদীর তীরে ম্যারি একান্তে নিজের মতো করে কিছু সময় কাটাতে আসে। অ্যান্তোনিও তখন সেখানে আসে। ইদানিং বেশ এড়িয়ে চলছো আমাকে। তোমার কি মনে হচ্ছে না যে এর যথেষ্ট কারণ রয়েছে? কারণটাই জানতে চাইছি। তুমি কি কিছুই বুঝতে পারছো না? কি বুঝবো আমি? কি বলতে চাইছো? তুমি অনেক বদলে গিয়েছো। বদলে গিয়েছো তুমি? ওই স্যামকে এখন ভালোবাসো তাই তো? তুমি ভুল ভাবছো অ্যান্তোনিও, নিজের দিকে তাকাও একবার। ওই স্যামকে আমি দেখে নিব। অ্যান্তোনিও শোনো, ভুল বুঝছো তুমি। তীব্র রাগ আর আক্রোশ নিয়ে দ্রুত সে জায়গা থেকে সরে যায় অ্যান্তোনিও। সেই রাতে স্যামের সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। একটু দূরের এক শহরে স্যাম এক ছাত্রকে পড়াতে যায়। ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায়। নির্জন রাস্তা, চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা, গা ছমছমে পরিবেশ। স্যামের কেমন ভয় ভয় করে। হোস্টেলের কাছাকাছি চলে আসতেই বড় আম গাছটা তীব্রভাবে ঝাঁকুনি দিয়ে ওঠে। স্যাম কিছু বুঝে ওঠার আগে একটা অদ্ভুত বড় প্রাণী ওর উপর ঝাঁপিয়ে পড়ে গলা টিপে ধরে। পরদিন ভোরে কড়া নাড়া শব্দে স্মিথের ঘুম ভাঙে। কে? এত ভোরে কে এলো? অ্যালেক্স ছুটতে ছুটতে এসে বলে, স্মিথ, কাল রাতে স্যামকে কে খুন করার চেষ্টা করেছে। রাতে ফেরার সময় হোস্টেলের গেটের সামনে হঠাৎ ওপরের বিশাল আম গাছ থেকে একটা ভয়ঙ্কর জন্তু স্যামের উপর ঝাঁপিয়ে পড়ে। লোহার শার্সির মতো হাত দিয়ে তার গলা টিপে ধরে। স্যাম মরেই যেত। হঠাৎ দুজন লোক এসে পড়ায় জন্তুটা তাকে ছেড়ে কোথায় যেন পালিয়ে গিয়েছে। ঘন অন্ধকার সেই ভয়ঙ্কর জন্তুটাকে ঠিক চেনা যায়নি। ওটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ভয়ে আতঙ্কে স্যাম আর ঘর থেকেই বের হচ্ছে না। কি বলছো এসব? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা, অ্যান্থনিও কদিন আগে স্যামকে শাসিয়েছিল? সেদিনই বাড়ি থেকে বেরোবার সময় স্মিথ শুনল অ্যান্থনিওর সঙ্গে উইলিয়ামের প্রচন্ড ঝগড়া হচ্ছে। আমি কোনোদিনই আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব না। জেনে শুনে আমি ম্যারিকে কবরে পাঠাতে পারি না। যদি তুমি আমার কথা না শুনো তবে তোমাকে কঠিন অনুতাপ করতে হবে। অতি ক্রুদ্ধভাবে দুজনে দুদিকে চলে যায়। বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে স্মিথ বাইচ প্রতিযোগিতা দেখছে। হঠাৎ উইলিয়াম এলো সেখানে। কিছু কথা বলার জন্য উইলিয়াম তাকে নিয়ে এলো নদীর ধারে ছোট্ট একটা বাগান বাড়িতে। নির্জনে পড়ার জন্য তার বন্ধু রবার্ট এটা ভাড়া নিয়েছে। স্মিথ, অ্যান্থনিওর কাছ থেকে তোমার দূরে থাকাই উচিত। কেন বলো তো? ও ভয়ঙ্কর বিপজ্জনক। ওর কথা সব আমায় বলেছে, তাতেই আমি বুঝেছি ওর স্বরূপ। তুমি আজই ঘরটা পাল্টাবার চেষ্টা করো। ও হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। স্মিথ বলিষ্ঠ ও সাহসী। সে অকারণে ভয় অমন সুন্দর নির্জন পরিবেশ ছাড়তে রাজি নয়। ওখানে লেখাপড়া করার খুবই সুবিধে। তবু সে উইলিয়ামকে ধন্যবাদ জানালো তার শুভকামনার জন্য। সন্ধ্যা হয়েছে। অন্ধকার সিঁড়ি দিয়ে স্মিথ উঠছে। অ্যান্থনিওর দরজা খোলা। ঘরে কেউ নেই। স্মিথ উকি মারল ভেতরে। মমিটা নেই, শুধু বাক্সটা আছে। অ্যান্থনিও ওটাকে হয়তো কোথাও সরিয়ে রেখেছে। স্মিথ উপরে উঠছে। অন্ধকারে কে যেন পাশ দিয়ে উপরে চলে গেল, কে? কে ওখানে? কিন্তু কেউ সাড়া দিল না। কার পায়ের শব্দ ওটা? কে ধাক্কা দিল? কে?
আলো জ্বালিয়ে বসতে না বসতেই ছুটতে ছুটতে এলো অ্যালেক্স। হাঁপাতে হাঁপাতে বলল যে উইলিয়াম জলে ডুবে গিয়েছে। এখনো চেষ্টা করলে বোধহয় তাকে বাঁচানো যেতে পারে। উইলিয়াম এখন আছে রবার্টের বাড়িতে। সিঁড়ি দিয়ে দ্রুত নামবার সময় স্মিথ দেখলো অ্যান্থনিওর দরজা তখনও খোলা। স্মিথ ঘরের ভেতর নজর করলো। তার রক্ত যেন হিম হয়ে গেল। সেই মমিটা রয়েছে বাক্সে। তার চোখের কোটরের জমাট অন্ধকার থেকে আরক্ত আওয়াজ ছিটকে বেরোচ্ছে। কি ভয়ানক সে দৃশ্য! বিমূঢ় বিহবল স্মিথের হুঁশ ফিরল অ্যালেক্সের ডাকে। দুজনে ছুটল উইলিয়ামকে বাঁচাতে। স্মিথ উইলিয়ামের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে। অনেক প্রয়াসের পর তার চেতনা ফিরল। ভয়াল আতঙ্কে বিস্ফোরিত চোখে উইলিয়াম বলল, নদীর দিকে ফিরে দাঁড়িয়েছিলাম, কে যেন পালকের মতো তুলে আমাকে পানিতে ছুঁড়ে ফেলে দিল। উইলিয়াম, আমি এই কথা বিশ্বাস করি। সত্যি বলছো? তুমি বিশ্বাস করেছো স্মিথ? হ্যাঁ, তুমি ঠিক শুনেছো। ফেরার সময় স্মিথ চুপচাপ ভাবছে অনেক কথা। অ্যান্থনিওর ঘর থেকে মমিটা চলে গেল। সিঁড়িতে কার পায়ের শব্দ, আবার অবিশ্বাস্যভাবে মমিটা ফিরে আসা। স্যাম আক্রান্ত হয়েছিল কদিন আগে, তাকে অ্যান্থনিও শাসিয়েছিল। আজকে উইলিয়াম আক্রান্ত, তাকেও অ্যান্থনিও শাসানি দিয়েছিল। সমস্ত ব্যাপারগুলো আসছে একই উৎস থেকে। অ্যান্থনিও নিশ্চয়ই অপরাধী, কিন্তু যে ভয়ঙ্কর উপায়ে সে তার কাজ সম্পন্ন করে চলেছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। বাড়িতে ঢোকার সময় তাকে অ্যান্থনিও ডাকলো। শয়তানিতে তার চোখ দুটো জ্বলছে। স্মিথের মন রাগে পুড়ে যাচ্ছে। হঠাৎ বিদ্রুপের ভঙ্গিতে অ্যান্থনিও তাকে জিজ্ঞেস করলো উইলিয়ামের কথা। রাগে ফেটে পড়ল স্মিথ। তুমি শুনলে খুশি হবে না যে উইলিয়াম বেশ ভালোই আছে, বিপদের কোনো সম্ভাবনাই নেই। তোমার শয়তানি এবার বিশেষ সুবিধা করতে পারেনি। অবাক হবার ভান করলো অ্যান্থনিও। আমি কিছুই বুঝতে পারছি না স্মিথ। তুমি কি ভাবছো আমি উইলিয়ামের দুর্ঘটনার জন্য দায়ী? নিশ্চয়ই, তোমার ওই কঙ্কালটাকে জাগিয়ে উইলিয়ামের পেছনে ওকে লেলিয়ে দিয়েছো। তা কি করে সম্ভব হয়? তোমাকে শেষবারের মতো সাবধান করছি অ্যান্থনিও, তুমি এখানে থাকার সময় কলেজের বন্ধুদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে দেব না। আর তার জন্য দায়ী থাকবে তুমি নিজেই। তোমার ওই মিশর দেশের কালো জাদুর শয়তানি এখানে চলবে না। পরদিন সন্ধ্যাবেলায় স্মিথ ঘর ছেড়ে বেরিয়েছে। ডাক্তার বন্ধু প্যাটারসনের কাছে যাবে। নির্জন গাছপালা ঢাকা পথ দিয়ে স্মিথ চলছে। শান্ত বাতাস বইছে ঝিরঝির করে। আকাশে মেঘের আনাগোনা। ম্লান জ্যোৎস্নায় চারপাশ ঢাকা। নির্জন পথে স্মিথ জোর পায়ে চলছে। সামনে পার্ক, পার্কের ওপারে বন্ধু প্যাটারসনের বাড়ি। স্মিথ পার্কে ঢুকলো। হঠাৎ দেখলো ছায়ার মতো কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে দ্রুত বেগে। অন্ধকারে তার চোখের কোটর থেকে যেন লাল আগুন ঠিকরে বেরোচ্ছে। ভয়ে আতঙ্কে প্রাণ রক্ষার তাগিদে দ্রুত ছুটল স্মিথ। ভয়ঙ্কর মৃত্যু ছুটে আসছে পিছনে। নুড়ি ছড়ানো পথে স্মিথের পা আটকে যাচ্ছে। সে পারছে না জোরে দৌড়াতে। ভীষণ ভয়াল নেকড়ের মতো হিংস্র মমিটা তীব্র বেগে ছুটে আসছে। চোখ দুটো জল জল করছে রক্তচুনির মতো। সামনে প্যাটারসনের বাড়ি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, দরজাটা খোলা। আপ্রাণ প্রয়াসে দমকা হাওয়ার মতো ঘরে পৌঁছে কোনো মতে ছিটকিনি আটকে দিল স্মিথ। অস্ফুট আর্তনাদ করে অচেতনের মতো শুয়ে পড়ল। ছুটে এলো প্যাটারসন। কিছু পরে সুস্থ হলো স্মিথ। বন্ধুকে বলল সব কথা। অ্যান্থনিওর অজ্ঞান হওয়া থেকে শুরু করে সবই বলল সে। প্যাটারসন বিস্মিত, স্তম্ভিত। সে যেন বিশ্বাস করতে পারছে না এসব। বিশ্বাস করো প্যাটারসন, এর একটা শব্দও মিথ্যে নয়। পুরনো পুঁথি থেকে মন্ত্র শিখে তা দিয়ে মমিকে জীবন্ত করে মানুষের ওপর প্রতিশোধ নেয়ার পৈশাচিক পথ পৃথিবীতে বোধহয় আর কেউ গ্রহণ করেনি। কিন্তু আমি এর প্রতিশোধ নেবই। বন্ধুদের জন্য, মানবিক আদর্শের কথা বিবেচনা করে অন্তত নিজেকে বাঁচাবার তাগিদে এটা আমাকে করতেই হবে।
রাতটা বন্ধুর ওখানেই কাটালো স্মিথ। পরদিন বেরিয়ে বন্দুকের দোকান থেকে ভারী একটা রিভলভার কিনে তাতে দুটো বুলেট ভরে নিল। বাড়ি ফিরে সোজা অ্যান্থনিওর ঘরে দেখলো অ্যান্থনিও বসে কি যেন লিখছে। মমিটা বাক্সর ভেতর শক্ত হয়ে শুয়ে আছে। স্মিথ সশব্দে দরজাটা বন্ধ করলো। দরজা বন্ধ করার শব্দে অ্যান্থনিও চমকে উঠল। আরো ভীষণভাবে চমকালো স্মিথকে দেখে। স্মিথ এখনো জীবিত? স্তব্ধ বিস্ময় স্মিথের দিকে সে হাঁ করে চেয়ে থাকে। দ্রুত গতিতে স্মিথ রিভলভারটা বার করে হাতে ধরলো। স্মিথ, কি ব্যাপার? টেবিল থেকে ওই লম্বা ছুরিটা নিয়ে মমিটাকে এখনই খন্ড খন্ড করে কেটে ফেলো। 2 মিনিট, জাস্ট 2 মিনিট আছে তোমার হাতে। এর মধ্যে কাজ আরম্ভ না করলে বুলেট দিয়ে তোমার খুলি উড়িয়ে দেব। অ্যান্থনি অনুনয় বিনয় করলো অনেক। স্মিথ অনড়। রিভলভার ধরা তার কঠিন মূর্তির দিকে তাকিয়ে ভীত অ্যান্থনিও ছুরিটাকে মমির বুকে ঢুকিয়ে দিল। ছুরির আঘাতে আঘাতে শুকনো হাড় পাজরা খসে পড়তে লাগলো। পুরনো ধুলোর গন্ধে ঢেকে গেল ঘর। শেষ পর্যন্ত মমির কঙ্কালটা ভেঙে হুড়মুড় করে মাটিতে পড়ল। অন্ধকারে গহরে তার চোখ দুটো যেন তখনও জ্বলছে। স্মিথ এবার আদেশ করলো কঙ্কালটাকে আগুনের মধ্যে ফেলে দিতে। মমির খণ্ড বিখণ্ড অংশগুলোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে না ফেলতেই সব হু হু করে জ্বলে উঠল। মমির পোড়া এক বিশ্রী বিকট গন্ধে ঘর ভর্তি হয়ে উঠল। অসহ্য দুর্গন্ধে স্মিথের বমি এসে গেল, কিন্তু সে দৃঢ় নির্বিকার। কিছু পরে মমির আর চিহ্নও রইল না। প্রশ্ন করে অ্যান্থনিও। এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছ? তার চোখে ঘৃণা, মুখে বিদ্রুপ। না, মমির সঙ্গে সবকিছু তোমাকে নষ্ট করতে হবে যেন ভবিষ্যতে আর এসব জঘন্য কাজ না করতে পারো। অ্যান্থনিও গাছের ছালের মতো শুকনো পাতাগুলো নিয়ে আগুনে ফেলল। দাউ দাউ করে আগুন জ্বলল। এবার জলদি করে পুঁতিটা বের করো। অ্যান্থনিও যেন আত্মে শিউরে উঠল। ওই মূল্যবান পুঁথি সে প্রাণ গেলেও নষ্ট করতে পারবে না। ওর মধ্যে অলৌকিক শক্তির চাবিকাঠি আছে। সেটি অ্যান্থনিওকে শিখিয়ে দেবে কেমন করে মৃত আত্মাদের রাত্রিবেলায় জাগ্রত করতে হয়, তাদের রক্ষা করতে হয়। দৃঢ় প্রতিজ্ঞ কঠিন হৃদয় স্মিথ ড্রয়ারের তালা খুলে পুঁথিটা টেনে বের করলো। অ্যান্থনিও বাধা দিতে এলো। স্মিথ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘরের কোণে। পুঁথিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে। মুহূর্তেই সব ছাই হয়ে গেল। তারপর আর বিশেষ কিছু হয়নি। বিশ্ববিদ্যালয়ের পুরনো এলাকায় সেই রকম ঘটনা আর ঘটেনি। অ্যান্থনিও এই দেশ ছেড়ে চলে গেছে অন্যত্র। সে জানে প্রকৃতির রহস্য অসীম। সেই অনন্ত রহস্যের মধ্যে সে যেতে চায়, জানতে চায় তার স্বরূপ। হয়তো সেই পথের সন্ধান এখনো সে করে চলেছে।